প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহিদ সাদিয়া রেজা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। চরম ক্রান্তিকাল মুহূর্তে দেখেছি যে দল মত নির্বিশেষে যেখানে আসলে হিউজ একটা পরিবর্তন হয়, একটা গণ অভ্যুত্থান, এবং যেখানে ছাত্র ইউনিয়নেরও দুইজন শহীদ হয়েছেন। তো এই বিপ্লবের মধ্য দিয়ে আসলে যেই বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছিলেন, এখন ঠিক সেই নতুন বাংলাদেশের 100 দিন পর আপনাদের সেই স্বপ্ন যেমনটা দেখেছিলেন তেমনটা দেখছেন কিনা? জি, ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে দীর্ঘদিনের যে পরাক্রমশালী স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন আমরা নিশ্চিত করেছি, এবং স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পরে আমরা আশা করেছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তর, দীর্ঘ 15 বছর আমরা একটি স্বৈরশাসনের ভেতর দিয়ে গিয়েছি। এর পরবর্তী সময় বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক রূপান্তর এবং টেকসই গণতন্ত্রের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখেছি। এবং আমরা আশা করেছিলাম যে শেখ হাসিনার সরকারের সময়ে জনগণের যে দুর্বিষহ জীবনযাত্রা, বাজার দরের যেরকম আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রীরা তারা বাজার সিন্ডিকেট দখল করে রেখেছিলেন, বাজার সিন্ডিকেটের প্রশ্রয় দিয়েছিলেন। আমরা আশা করেছিলাম যে এই সরকারের সময়ে সেই বাজার সিন্ডিকেটটি ভেঙে দেওয়া হবে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার নাগালের ভেতরে চলে আসবে। কিন্তু আমরা বর্তমানে কিন্তু আসলে যে আশা করেছিলাম বাজার সিন্ডিকেট ভেঙে যাওয়ার, সেই আশা কিন্তু এখনও পূরণ হয় নাই। আমরা দেখছি যে এখনও কিন্তু দ্রব্যমূল্যের যেই দাম, তার কিন্তু ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। আজও বাজারে ডিমের দাম 150 টাকা ডজন, নতুন আলুর দাম আমরা দেখছি 90 টাকা কেজি, পেঁয়াজের দাম দেখছি 140 টাকা 150 টাকা কেজি। তো আমরা মনে করছি যে এখনও যেই আশা আমরা করেছিলাম বাজার দর নিয়ন্ত্রণে করে যে জনগণের জীবনে যে একটি স্বস্তি নিয়ে আসবে সরকার, সেই সরকার কিন্তু এখনও সেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। আপনি কি মনে করেন পরবর্তী যে আসলে এই যে কার্যক্রম সরকার আসলে ব্যর্থ হচ্ছে, তার পিছনের কি যে ষড়যন্ত্রগুলো আমরা দেখছি যে নানা সময় নানাভাবে দেশের অভ্যন্তরীণ এবং দেশের বাইরে, আমরা আসলে দেখেছি যে আনসার হয়ে, কখনো ব্যাটারি হয়ে, কখনো শিক্ষার্থীদের উপরে ভর করে, এবং সর্বশেষ ইসকন, আসলে যেটি আমরা দেখেছি যে একটু না বললেই নয়, গত 15-16 বছরে দেখেছি বাংলাদেশে 3370টির বেশি মন্দির এবং বিভিন্ন বাড়িঘরে হামলা হয়েছে। আমরা এই ধরনের আসলে ভারতীয় গণমাধ্যমের এই ধরনের প্রচার বা দেশের ভিতরে এই ধরনের সক্রিয় আমরা কোনো ধরনের আন্দোলন দেখি নাই। তো এই আন্দোলনগুলো দেখছি, একই সাথে ভারতীয় মিডিয়ার অপপ্রচার দেখছি। তো এই ষড়যন্ত্রের কারণে কি সরকার পিছিয়ে যাচ্ছে? এক, দ্বিতীয়ত হচ্ছে এই ষড়যন্ত্রগুলো দমন করতে পারছে না বা রুখতে পারছে না, এটার জন্য কি এই সরকারের দুর্বলতা দেখেন কিনা? অবশ্যই দেখুন, সরকারের দুর্বলতা আমরা কিন্তু বারবার বলেছি যে সরকার এখনও পর্যন্ত নমনীয় যে আচরণ দেখাচ্ছে, এটি আসলে তাদের দুর্বলতাই। আপনি সরকারের দায়িত্ব নিয়েছেন 100 দিন হয়ে গিয়েছে। আপনার আমরা বলে থাকি যে একটি হানিমুন পিরিয়ড থাকে প্রত্যেক সরকারেরই, সেই হানিমুন পিরিয়ডে সরকার পাশ করে ফেলে তিনি ইতিমধ্যে এটি কাটিয়ে ফেলেছেন। এখন পর্যন্ত এসে তিনি শক্তভাবে তার যেই সরকার পরিচালনা, সেই সরকার পরিচালনা তারা করতে পারছেন না। আমরা দেখেছি যে আপনি বলছেন যে কথা হচ্ছে যে ইসকন হয়ে ফিরে আসছে কিনা, ব্যাটারি হয়ে ফিরে আসছে কিনা, বা ইত্যাদি যে আনসারের কথা, আমরা মনে করেছি যে এই সময় এই সরকারের আমলে ন্যায্য দাবি আন্দোলন যেমন হয়েছে, অন্যায্য দাবিতেও কিন্তু আন্দোলন হয়েছে। আমরা দেখেছি যে সচিবালয়ের গেট বন্ধ করে দিয়ে অটোপাসের দাবি করেছিল এইচএসসি পরীক্ষার্থীরা। আমরা মনে করি এটি একটু অযৌক্তিক দাবি। শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে বিমুখ করে ফেলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটি অংশই এটি। সুতরাং এই দাবি মেনে নিল সরকার, এটিকে আমরা সমর্থন করি না। আবার একই সাথে দেখবেন যে আনসারদের দাবি দেওয়া, তাদের চাকুরি জাতীয়করণের যে দাবি, আমরা এটিকে সমর্থন করি। এখনও প্রশ্ন থাকতে পারে যে আনসাররা এতদিন কেন সেই আন্দোলন কেন করেন নাই। আমরা আমাদের জায়গা থেকে এটি বলি যে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ভেতরে ছাত্ররা দেখিয়েছে যে রাজপথে নেমে দাবি আদায় করা সম্ভব, সুতরাং অন্যান্য পেশাজীবী জনগণও কিন্তু সেই পথটি বেছে নিয়েছেন। এবং আনসারদের উপর যে ছাত্র জনতাকে মবকে সংগঠিত করে যে হামলা, আমরা সেই হামলারও নিন্দা জানাই, এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় যে আনসার বাহিনী যে ছাত্র জনতার উপর হামলা করেছে, আমরা উভয় হামলারই নিন্দা জানাই, এবং সরকারকে এখানে শক্ত হাতে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। আপনি বললেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, আমরা দেখেছি শেখ হাসিনার সরকারের সময়ও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর হামলা হয়েছে। বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে রামুতে, নাসিরনগরে হামলা হয়েছে। কুমিল্লায় আমরা দেখেছি যে 2021 সালে দুর্গাপূজার সময় কুমিল্লার নানুয়ারচরে যে পূজা মণ্ডপ, সেখানে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে একটি তাণ্ডব ঘটেছে। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের উপর দোকানপাটে লুটপাট চালানো হয়েছে। আমরা সবসময় কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে এই সাম্প্রদায়িক হামলার কিন্তু নিন্দা প্রতিবাদ করে আমরা রাজপথে থেকেছি। এই সরকারের আমলেও আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখেছি আমাদের ইতিহাস ঐতিহ্যের যেই ফলকগুলো, মুক্তিযুদ্ধের, আমরা জানি যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই মুক্তিযুদ্ধ পেয়েছি, এই দেশকে স্বাধীন করেছি, এবং এটি আমাদের জাতীয় গৌরব। সেই গৌরবের যে ফলকগুলো রয়েছে, সেই ফলকগুলো ধ্বংস করা হয়েছে। এটি সত্যিই যে শেখ হাসিনা
সরকারের সময় যেমন সাম্প্রদায়িকতার লালন পালন করা হয়েছে এবং শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পরেও সাম্প্রদায়িক শক্তির কিন্তু আস্ফালন আমরা দেখছি, এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম বন্ধ কিন্তু তারা কোনো জোরদার পদক্ষেপ করছে না। আপনারা জানেন যে হিজবুত তাহরির একটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন, বাংলাদেশেও একটি নিষিদ্ধ সংগঠন, কিন্তু হিজবুত তাহরির কিন্তু প্রকাশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং হর হামেশায় তারা বিভিন্ন জায়গায় পোস্টারিং করে বেড়াচ্ছে। এই ব্যাপারে সরকারের তরফ থেকে কিন্তু কোনো ধরনের শক্ত অবস্থান নেওয়া হচ্ছে না। বাইরের ষড়যন্ত্র এটি থাকতেই পারে, বহির্বিশ্বে সবসময় আমরা দেখেছি বিশ্বের শক্তিধর দেশগুলো একে অপরের যে শক্তিমত্তা তার বিচারে তারা কিন্তু গোয়েন্দা বাহিনী নিয়োগ করে থাকে, তাদের এক দেশ আরেক দেশের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র, এটা বহির্বিশ্বের একটি এটি একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। সুতরাং বাংলাদেশে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এই ষড়যন্ত্র অবশ্যই সরকারকে শক্তভাবে মোকাবেলা করতে হবে। সরকারের গোয়েন্দা বাহিনী রয়েছে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কেন এই ধরনের এখনও পর্যন্ত কার্যত পদক্ষেপ নিচ্ছে না, সেই প্রশ্নটি কিন্তু আমরা ইতিমধ্যে করেছি এবং সরকারকে আমরা আহ্বান জানিয়েছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা বাহিনীর উপর যদি তারা আস্থা রাখতে না পারেন, তারা অবশ্যই যেন এটি রিফর্ম করে সংস্কার করে, আপনি সংস্কারের কথা বারবার বলছেন, কেন আপনি প্রশাসনের সংস্কার করছেন না এখনও? প্রশাসনের সংস্কার না করলে তো আসলে আমরা মনে করি যে দেশের যা বাকি যে সংস্কারের কথা, রাজনৈতিক সংস্কার, আর্থসামাজিক সংস্কারের যে কথা বলা হচ্ছে, সেটি আসলে ফলপ্রসূ হবে না। সুতরাং সরকারকে আসলে প্রথমেই প্রশাসনিক সংস্কারের দিকে এগোতে হবে এবং ষড়যন্ত্রগুলোকে শক্তভাবে মোকাবেলা করতে হবে। একটি প্রতিবেদনে আজকে বলা হয়েছে যে বিগত সরকারের সময় থেকে এখন, ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন সংখ্যালঘুরা আগের থেকে একটি নিরাপদ অবস্থানে অবস্থান করছে। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারও ভারতের সংখ্যালঘুদের নিয়ে কথা বলবে কিনা, বা হাসিনা ওই প্রেক্ষাপটে কোনো কথা বলবে কিনা, বা ভারত যেহেতু বৃহৎ গণতান্ত্রিক দেশ, তারা আসলে তাদের সংখ্যালঘু নিয়ে আসলে কথা বলে কিনা, কিভাবে দেখেন বিষয়গুলো? জি ধন্যবাদ। যেটি হচ্ছে ভারত কি বক্তব্য দিবে সেটি আসলে আমরা ভারতকে নির্ধারণ করে দিতে পারি না। এটি ভারতের তাদের যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির পরিপ্রেক্ষিতে তারা সেই বক্তব্যগুলো দিয়ে থাকে এবং আমরা ভারতকে আসলে বর্তমান সময়ে আমরা একটি আধিপত্যবাদী শক্তি হিসেবেই আমাদের জায়গা থেকে আমরা চিহ্নিত করি, যে ভারত বাংলাদেশে এবং তার প্রতিবেশী দেশগুলোর উপর যে আধিপত্য বজায় রাখার যে চেষ্টাটা করে, সেই জায়গা থেকে আমরা ভারতের আধিপত্যবাদী আচরণের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা বিভিন্ন সময়ে জানিয়ে এসেছি। যখন আপনি জানবেন যে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে যখন নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সে প্রতিবাদ জানিয়েছিলাম এবং নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমন আমরা ঠেকিয়ে দেওয়ার কথা বলেছিলাম। পরবর্তীতে আপনি জানেন যে করোনার কারণে তিনি আসেন নাই এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা সংখ্যালঘুদের নিয়ে কথা বলবেন, ভারতের সংখ্যালঘুদের নিয়ে কথা বলবেন কি বলবেন না, সেটি আসলে আমাদের ধর্তব্যের ভেতর পড়ে না। তিনি একজন পতিত স্বৈরাচার, তার বক্তব্য আসলে আমরা গুরুত্ব সহকারে আর কোনো ধরনের তাকে আমরা কোনো গুরুত্বের ভেতরে আনতে চাই না। তিনি ষড়যন্ত্র করতে পারেন, বিশ্বের বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচাররা ষড়যন্ত্র করে থাকেন, শেখ হাসিনাও করতে পারেন, কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে ভারতের সংখ্যালঘু, আমরা সবসময় নিপীড়িত জনগণের যে পাশে সবসময় থেকে, সেটা ভারতের নিপীড়িত যারা জনগণ, শুধু ভারতের নিপীড়িত মুসলিম জনগণ না, আপনি জানেন ভারতের দলিত যে সম্প্রদায় তারাও নিপীড়িত এবং ভারতের অন্যান্য যে আদিবাসী সম্প্রদায় তারাও নিপীড়িত। আমরা ভারতের সকল নিপীড়িত জনগণের পাশে থাকি এবং আমরা পূর্বে ইতিমধ্যে আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করেছি। তো এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের কোনো বিরোধ নেই। আমাদের যে বিরোধ সেটি রাষ্ট্রের যেই যারা প্রশাসন বা রাষ্ট্রের যে সরকার কাঠামো, সেই সরকার কাঠামোর সাথে আমাদের বিরোধ। আজকে বিজেপি সরকার যেই ভূমিকা পালন করছে বাংলাদেশের সংখ্যালঘু যে আক্রমণ বা তাদের উপর যে আক্রমণ নিয়ে তারা যে বক্তব্য দিচ্ছেন, তাদের অবশ্যই যদি এটি তারা সৎ উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে তাদের আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা মনে করি না যে আসলে বিজেপি সরকার এটি তারা সৎ উদ্দেশ্যে দিয়ে থাকেন। আমরা বলি যে ভারতে যদি উগ্রপন্থা উগ্র হিন্দুত্ববাদের প্রসার ঘটে, তাহলে বাংলাদেশে উগ্র ইসলামী সংগঠনগুলোর এখানে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আবার বাংলাদেশে যদি উগ্র ইসলামী সংগঠনগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পায়, তাহলে ভারতের বিজেপির জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি পাবে। আপনি জানেন যে 5ই আগস্টের পরে এই যে বাংলাদেশে আমরা যেটি কিছুক্ষণ আগে বললাম যে নিষিদ্ধ ঘোষিত যেই সংগঠনগুলো, ইসলামী সংগঠনগুলো, জঙ্গি সংগঠনগুলো, তাদের তো কর্মতৎপরতা বাড়ানোর কারণে কিন্তু ইতিমধ্যে ভারতের নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা তা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তা আমরা দেখেছি মহারাষ্ট্র যে নির্বাচন, সেই নির্বাচনে তারা ভূমিধস বিজয় পেয়েছে তো, এবং সেখানে কার্যত বিরোধী দল তারা কোণঠাসা হয়ে পড়েছে। সুতরাং আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশে হিন্দুত্ববাদ এবং এখানে যেই কট্টর ইসলামিস্ট যে গ্রুপগুলো, তারা পরস্পরকে আসলে রসদ জুগিয়ে থাকেন। আমরা কিন্তু এই হিন্দুত্ববাদ এবং যে কট্টর ইসলামিস্ট গ্রুপ, তাদের দুই গ্রুপের বিপক্ষে কিন্তু আমরা আমাদের সংগ্রাম পরিচালনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন তেমন হচ্ছে আসলে কঠোর যে কোনো দলকে আসলে আপনারা সমর্থন করেন, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে ইসকন নিষিদ্ধের একটা কথা উঠেছে এবং বাংলাদেশের ইসকন থেকে বলা হচ্ছে যে চিন্ময় দাস তার আসলে চট্টগ্রামে যে শিশু নির্যাতন সহ ভূমি দখল সহ আরও নানা ধরনের তার অপকর্মের কারণে তাকে আসলে আগেই বহিষ্কার করেছে এবং তার ব্যক্তিগত কোনো দায় নেবে না। প্রশ্ন হচ্ছে এই যে ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন?
আমি যদি ভুল করে না থাকি তাহলে সরকারের আজকে একজন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা তিনি বলেছেন যে ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো ধরনের আলোচনা হয় নাই। এবং ইসকনকে আমরা দেখছি আমাদের এখানকার যেই ইসলামী সংগঠনগুলো তারা ইসকনকে যেই দাবিতে নিষিদ্ধ করার কথা বলছেন সেই একই প্রসঙ্গ কিন্তু আমাদের এখানকার যে ইসলামী সংগঠনগুলো সেটা জামাতে ইসলাম, তাদের সুদীর্ঘ সন্ত্রাসী ইতিহাস রয়েছে, তারা মুক্তিযুদ্ধের গণহত্যাকারী দল, তাদের নিষিদ্ধ হওয়া প্রয়োজন ছিল। একই সাথে আমরা দেখেছি যে হেফাজতে ইসলাম সহ অন্যান্য যে ইসলামী দলগুলো তারাও কিন্তু আজকে ইসকনকে যেই দাবিতে নিষিদ্ধ করার কথা হচ্ছে তারাও কিন্তু একই দোষে দুষ্ট এবং তাদেরকেও কিন্তু তাহলে এই দাবিতে এই প্রেক্ষিতে তাদের কিন্তু নিষিদ্ধ করা যায়। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক সামাজিক সংগঠন নিষিদ্ধের পক্ষে, আমরা কোনো ধরনের ধর্মভিত্তিক সংগঠনের পক্ষে নই। এবং কিন্তু আপনি যদি শুধুমাত্র সেই ইসলামী সন্ত্রাসী সংগঠনগুলোকে বহাল তবিয়তে রেখে শুধুমাত্র ইসকনকে নিষিদ্ধের কথা বলেন তাহলে কিন্তু সেটি আসলে ন্যায্য হয় না। আমরা মনে করি সরকার যদি ইসকনের ব্যাপারে যেই অভিযোগগুলো উঠেছে তা তদন্ত করা প্রয়োজন, সেটি সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্ত সাপেক্ষে যদি ইসকন দোষী প্রমাণিত হয় সুতরাং বাংলাদেশে ইসকনের কার্যক্রম বন্ধ ঘোষণা হতে পারে। এবং একই সাথে ইসলামী যে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে তাদের কার্যক্রম বন্ধেও কিন্তু সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের ষড়যন্ত্র রক্ষার জন্য যে রাজনৈতিক ছাত্র দলগুলো আছে সেগুলোর আসলে একটি সম্মিলিত একটি কমিটি গঠন হয়েছে, সেখানে 34টি ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন, সেখানে ছাত্র ইউনিয়ন বা আপনারা নেই। আসলে এই না থাকার কারণ কি? আপনারা কি নিজেদেরকে আসলে সংস্কার পরবর্তী একটি গুটিয়ে এনেছেন কিনা? জি ধন্যবাদ। এটি বলুন, আমরা জুলাই গণ অভ্যুত্থানে সফল হওয়ার পরে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি ছিল সেই প্ল্যাটফর্মটি আমরা বন্ধ করে দেওয়ার কথা বলেছি। আমরা বলেছিলাম যে স্বৈরাচারের পতন হয়েছে, এখন এই আন্দোলন সফল হয়েছে, এখন এই প্ল্যাটফর্মের আর কোনো প্রয়োজনীয়তা নেই। এখন এই প্ল্যাটফর্ম যত দিন টিকে থাকবে এবং সেই প্ল্যাটফর্মকে কিন্তু নির্দিষ্ট ধারার লোকজন তারা কুক্ষিগত করবে এবং আমরা তা দেখছি যে তারা এখন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে একটি সংগঠনে রূপান্তর হওয়ার চেষ্টা করছে এবং তারা এক অর্থে তারা সরকারি ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সুতরাং আমরা সেই জায়গাতে আশঙ্কার জায়গা থেকে আমরা বলেছিলাম যে মানুষের আস্থা হারাবে এই প্ল্যাটফর্ম এবং দীর্ঘদিন পরে ছাত্রদের উপর জনতার যেই বিশ্বাস ফিরে এসেছে, তারা যে আস্থা ফিরে পেয়েছে, এই প্ল্যাটফর্ম দীর্ঘায়িত হলে জনগণ ছাত্রদের উপর থেকে কিন্তু সেই আস্থা হারাবে এবং আমরা তা দেখছি কিন্তু জনগণ ধীরে ধীরে এই প্ল্যাটফর্মের উপর থেকে আস্থা হারাচ্ছে। সুতরাং আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ব্যানার সেটি বন্ধ করে দেওয়ার কথা বলেছিলাম এবং আপনি জানবেন যে আগস্টের 12 তারিখ যে লিয়াজু কমিটির সভা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, সেখানে 35টি ছাত্র সংগঠনকে নিয়ে সেই সেখানেও কিন্তু আমরা সেই লিয়াজু কমিটির সভা বর্জন করেছিলাম এবং এই দাবি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা বন্ধ করে দেওয়ার কথা বলেছি, সুতরাং আমরা সেই লিয়াজু কমিটির সভায় থাকা যুক্তিযুক্ত মনে করি না। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে লিয়াজু কমিটির সভায় আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির কিন্তু 71 সালে গণহত্যাকারী একটি সংগঠন, তাদের সন্ত্রাসী সুদীর্ঘ ইতিহাস রয়েছে। আজকে সন্ত্রাসের দ্বারা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, আমরা সাধুবাদ। আমরা বলেছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা কোনো সমাধান কিন্তু নয়। আমরা নিষিদ্ধের পক্ষে, আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি করেছি, কিন্তু আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন সন্ত্রাসীদের, সেই একই সন্ত্রাস তো ছাত্র শিবিরও করেছে, আপনি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলেন না, তাই তারা বহাল তবিয়তে কার্যক্রম পরিচালনা করছে। এবং আমরা মনে করি যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তারা একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল। আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে পতন নিশ্চিত করেছি, একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে বিতাড়িত করেছি আরেকটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলে প্রতিস্থাপন করার জন্য নয়। সুতরাং এই যে গত 2 দিন পূর্বে যে 19টি ছাত্র সংগঠন মিলে যে জাতীয় সংহতি সপ্তাহ তারা পালন করছেন, আমরা সেখানে অংশগ্রহণ করাকে যুক্তিযুক্ত মনে করি না। আমরা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে কোনো ধরনের বৈধতা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা সংযুক্ত হব না। কিন্তু আমরা জনগণের যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা যেন সমুন্নত থাকে সেজন্য আমরা সাংগঠনিকভাবে মাঠে আছি এবং ভবিষ্যতে বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজকে নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যেই প্রকৃত চেতনা এবং জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যার যেন বিচার নিশ্চিত হয় সেজন্য আমরা রাজপথে সক্রিয় থাকবো। ধন্যবাদ।